আজকে আমরা যেটা করব, যে জিকেটাকে আমরা করব, সেইটাকে আমরা জিনিসটাকে আমাদের যে এই যে অনেকের বলছো ভালো লাগে ভালো লাগে না, তো আজকের ক্লাসটার পরে তোমরা একটুখানি যারা মিলিয়ে নিও, যাদের ভালো লাগে বলছো তাদের আরো একটু ভালো লাগা শুরু হবে, আর যাদের বলছো ভালো লাগে না তারা আজ থেকে একটুখানি ইন্টারেস্ট পাবে যে না, জিকেটাকে আমার সত্যিকারে তো খুব একটা খারাপ জিনিস তো নয়, এটাকে একটুখানি তো দেখলেই মনে হয় ভালো লাগে। আর ইংলিশও ঠিক সেরকম, যারা আজকে বলছো ভালো লাগে তাদেরকে আরো নতুন করে আরো ভালো লাগা শুরু হবে। আর যারা বলছো ভালো একদমই লাগে না, তো তাদের আজ থেকে কিন্তু একটু করে ভালো লাগাটা শুরু হবে যে না, ইংলিশটাকেও তো পড়া যায়। ঠিক আছে? তো সুতরাং সবাই ক্লাসটায় থাকো, একদম প্রথম থেকে শেষ অবধি ভালো করে ক্লাসটাকে মন দিয়ে করো। দেখো তোমাদের কাছে আজকে একটা ইন্টারেস্টিং এবং খুব সুন্দর একটা জিনিস নিয়ে চলে এসেছি, যেটা জিকের যেগুলো গতানুগতিক জিনিস সবাই জানে। বাবরের ছেলে, পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, কানুয়ার যুদ্ধ, এগুলো মোটামুটি ওভারঅল সব ছেলেদেরই মোটামুটি জানা আছে। কিন্তু আজকে জিকের আমরা একটা যে জিনিসটা নিয়েছি, একদম সুন্দর একটা জিনিস নিয়ে চলে এসেছি, সেই জিনিসটাকে আমরা খুব সুন্দরভাবে করব, এবং সেখান থেকে কিন্তু অনেক কিছু ইনফরমেশন আমরা জানতে পারবো। অনেক কিছু দেখো, আমরা যে পরীক্ষাগুলো দিতে যাচ্ছি কম্পিটিটিভ এক্সাম, সেখানে এখন যে তোমাদের সিচুয়েশন হয়ে গেছে বা এখন যে তোমাদের ব্যাপারটা হয়ে গেছে, সেখানে কিন্তু তোমাদের সবটাই জানতে হবে। এই নয় যে আগে কিছুদিন আগে পর্যন্ত আমরা গতানুগতিক হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্সটা পড়ে যেতাম, ঠিক আছে বাবা কতগুলো 10টা কোশ্চেন পড়ে গেলাম, 10টা কোশ্চেনের মধ্যে এসছে কি না, এখন কিন্তু তোমাদের টোটাল জিনিসটাই কিন্তু জানতে হবে। ঠিক আছে? টোটাল জিনিসটা, কিছু পৌরাণিক কাহিনীও রয়েছে, সেইগুলোকেও তোমাদের কিন্তু জানতে হবে। তো দেখো, আজকে জিনিসটা কিন্তু তোমাদের কাছে খুব ইউজফুল হতে চলেছে। আচ্ছা, একটা কথা হচ্ছে, আজকে যে সেশনটা রয়েছে দেখো, সেশনটাকে প্রথমে তোমরা আগে আনসার করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, এটা ক্লিয়ার সবার সামনে দেখা যাচ্ছে? আগে বলো, আরেকবার বলে দাও, স্ক্রিনটা সবার সামনে দেখা যাচ্ছে তো? স্ক্রিনটা একদম সবার সামনে ভিজিবল হচ্ছে? ভিজিবল হচ্ছে তো? ওকে। না স্যার, শফিউল্লাহ খান বলছে না স্যার। আচ্ছা ঠিক আছে, ইয়েস স্যার বলছো। শফিউল্লাহ খান তুমি একটুখানি দেখো, তোমার হয়তো তোমার জায়গায় কোনো নেটওয়ার্কের হয়তো প্রবলেম রয়েছে, নেটওয়ার্কের প্রবলেমটা একটু করে দেখবে। ঠিক আছে? ওখানটা হয়তো নেটওয়ার্কের প্রবলেম আছে। ঠিক আছে? তাপস বর্মন বলছো, আচ্ছা তাপস বর্মন একটুখানি নিজের দেখে নেবে তোমার এরিয়ার যদি কোনো নেটওয়ার্কের প্রবলেম থাকে, কারণ মোটামুটি স্ক্রিনটা সবার সামনে তো ভিজিবল হচ্ছে। তো শুরু করা যাক। হ্যাঁ, তোমার দেখো একটুখানি যদি বেরিয়ে গিয়ে তুমি একটুখানি জয়েন হওয়ার চেষ্টা করো, তাহলে দেখবে স্ক্রিনটা ভিজিবল হবে। দেখো, আচ্ছা, নিয়ম হচ্ছে আজকে দেখো, আজকে তোমরা আগে ফার্স্ট অফ অল আনসার করার চেষ্টা করো। তারপরে তোমাদের এই আনসারটা থেকে আমরা আমরা থেকে তারপরে আমাদের বলবো যে এখানে আর কি তোমরা জিনিসটা হয়তো জানো না, বা জিনিসটাকে তোমাদের আর কি কি জানা বাকি আছে, বা তোমাদের যদি ভুলও হয় সেটা কি কারণে ভুল হলো, সেইটা সবকিছু নিয়ে ডিসকাস করব। তাহলে এখানে কি হবে, এই সেশনটায় থাকতে তোমার একটা টেস্টও হয়ে যাবে, প্লাস তোমরা কিন্তু অনেক কিছু একটা বিষয় নিয়ে জানতে পারবে। ঠিক আছে? সুতরাং তোমাদের সামনে যে কোশ্চেনগুলো আসছে, আগে নিজেরা আনসার করার চেষ্টা করো। কেউ কিন্তু এটা মাইন্ড করো না যে স্যার আমার ভুল হচ্ছে। দেখো, তোমরা এখানে শিখতেই এসছো। প্রথম প্রথম যখন কেউ পরীক্ষা দেয়, প্রথম প্রথম সব ভুল হয়, কিন্তু তুমি যখন জিনিসটা জেনে যাবে, তারপরে কিন্তু আর তোমার দেখবে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে? সুতরাং ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে এসছে, ফার্স্টে হিয়ার উই গো, স্টার্ট করি। এইটা প্রথম আগে নিজেরা আনসার করার চেষ্টা করো। দেখো, নিম্নলিখিতর মধ্যে কে একজন অগ্রগামী নৃত্য শিক্ষাবিদ এবং একজন বিশিষ্ট মোহিনীয়াট্টম প্রতিবেদক হিসেবে পরিচিত? দেখো, মাধবী মুদগল, শগুন বুটানি, মোহনরাও কালিয়ানপুকুর, আর ডাক্তার কনক রেলে। বলো, এর মধ্যে কোনটা আনসার হবে? সবাই মেসেজ করো। কেউ কিন্তু এটা ভাববে না যে স্যার আমার ঠিক হবে কি ভুল হবে। তোমার যেটা মনে হচ্ছে তুমি সেটা আনসার করো, তারপরে ঠিক কি ভুল সেটা আমি বলে দেবো। এবং তোমরা আজকে এখান থেকে যে ইনফরমেশনটা পেয়ে যাবে, আশা করি এই রিলেটেড কোশ্চেন তোমার আর কোনোদিনও ভুল হবে না। বলো, সবাই আগে আনসার করার চেষ্টা করো। ওকে, এক 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 বলছো, ঠিক আছে। দেখো, চলো, কত সুন্দর জিনিসটা আজকে দেখো হতে চলেছে। প্রথম কথা, এর আনসারটা হবে ডাক্তার ডাক্তার কনক রেলে।
ডাক্তার কনক রেলে। কনক রেলে সম্বন্ধে জানো। ডাক্তার কনক রেলে একজন মোহিনী আত্মা। মোহিনী আট্টাম, মোহিনী আট্টাম, মোহিনী আট্টাম। ডিপ করে ডিপ ডিপ করে দিন না, ডিপ করে দিন, পেনটা একটু ডিপ। ঠিক আছে, তাহলে এ হচ্ছে একজন মোহিনী আট্টাম নৃত্যশিল্পী। এ হচ্ছে একজন মোহিনী আট্টাম নৃত্যশিল্পী। ঠিক আছে, আচ্ছা প্রথম কথা তোমাদের এটা জানা দরকার, মোহিনী আট্টামটা কোথাকার নৃত্য। মোহিনী আট্টামটা কোথাকার নৃত্য? মোহিনী আট্টামটা হচ্ছে যেটা নৃত্য, সেটা হচ্ছে তোমার হচ্ছে একটা মোহিনী আট্টামটা হচ্ছে কেরালার নৃত্য। ঠিক আছে, তাহলে মোহিনী আট্টামটা কোথাকার নৃত্য? মোহিনী আট্টামটা হচ্ছে কেরালার নৃত্য। দেখো, এই যে ডাক্তার তোমাকে কনক রেলে বললাম, ইনি একজন মোহিনীআট্টম নৃত্যশিল্পী। ইনি একটা গবেষণা কেন্দ্র করেছিলেন। কি গবেষণা কেন্দ্র করেছিল জানো? এই ডাক্তার কনক রেলে কি গবেষণা কেন্দ্রটা করেছিল জানো? ডাক্তার কনক রেলে যে গবেষণা কেন্দ্রটা করেছিল সেইটার হচ্ছে কি নালন্দা, নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র। নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র করেছিল ডাক্তার কনক রেলে। এবং ইনি একজন মুম্বাইয়ের, ইনি মুম্বাইয়ের একজন, মুম্বাইয়ের নালন্দা নৃত্যকলা, মুম্বাইয়ের নালন্দা নৃত্যকলা, এই নালন্দা নৃত্যকলা বলে একটা ইনস্টিটিউট রয়েছে বা একটা একটা তোমার হচ্ছে স্কুল, যেমন ডান্সের স্কুলগুলো হয় না, সেই রকম একটা স্কুল রয়েছে। সেই স্কুলটার নাম হচ্ছে নালন্দা নৃত্যকলা। এই নালন্দা নৃত্যকলা নামে যে মুম্বাইয়ে যে স্কুলটা আছে, এই নালন্দা নৃত্যকলার ইনি কিন্তু একজন প্রফেসর বা অধ্যক্ষ। বুঝতে পেরেছো? তাহলে ডাক্তার কনক রেলে সম্বন্ধে কি জানলাম? ডাক্তার কনক রেলে একজন মোহিনীআট্টম লেখে, মোহিনীআট্টম ডান্সার। ইনি হচ্ছেন ডান্সের কোরিওগ্রাফার। ইনি কি গবেষণা কেন্দ্রটা করেছিলেন? নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র। ইনি একটা স্কুল যেটা রয়েছে নালন্দা নৃত্য কলা বলে একটা স্কুল রয়েছে, সেই নালন্দা নৃত্য কলা বলে যে স্কুলটা রয়েছে, সেই নালন্দা নৃত্য কলা স্কুলটা কিন্তু প্রফেসর। ঠিক আছে, আচ্ছা এবারে কথা হয়েছে কি, যে এই যে মোহিনী আট্টম নামটা কেন হলো? কথাটার নাম হচ্ছে কি দেখো, মোহিনী আট্টম। হ্যাঁ, মোহিনী আট্টম। অ্যাকচুয়ালি এই মোহিনী আট্টমটা সম্বন্ধে একটু জানা দরকার আছে। মোহিনী আট্টম অ্যাকচুয়ালি নৃত্যটার মধ্যে কি দেখানো হয় তোমরা জানবে। সব কিছুই তোমাদের আজকে একদম খুব সুন্দরভাবে ক্লিয়ার করব। ভগবান শ্রীকৃষ্ণের একটা রূপ রয়েছে, সেই রূপটার নাম হচ্ছে মোহিনী রূপ। ঠিক আছে, এই মোহিনী রূপটা কখন উনি ধারণ করেছিলেন জানো? মোহিনী রূপটা তখন ধারণ করেছিলেন যখন সমুদ্র মন্থন হয়েছিল। সমুদ্র মন্থনের সময় প্রচন্ড বিষ উঠেছিল। এবারে কথাটা হচ্ছে কি, যে লাস্টে যখন সমুদ্র মন্থনে যখন অমৃতের ভাগটা আসে, তখন সেই অমৃতের ভাগটা নিয়ে দেবতার ওষুধদের মধ্যে একটা কাড়াকড়ি হচ্ছিল যে কে পাবে। এবারে কথা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ যখন আছে তখন কি হচ্ছে, তখন কারা পাবে? দেবতারাই পাবে। তো স্বাভাবিকভাবে আর যারা অমৃতটা পাবে তারা কি হবে? অমর হয়ে যাবে। এইবারে সব যখন দেবতাদের মধ্যে বিলি করা শুরু হয়ে গেল, তখন ওখানে ভগবান শ্রীকৃষ্ণ ওই যে রূপটা ধরেছিল, সেই রূপটার নাম হচ্ছে মোহিনী রূপ। কারণ অ্যাকচুয়ালি এই অমৃতটা তখন অসুরদের কাছে চলে গেছিল এবং দেবতাদের কোনো ক্ষমতাই ছিল না ওই অমৃতের ভাগটা অসুরদের থেকে নিয়ে দেবতাদের কাছে আবার আনা। তখন ভগবান শ্রীকৃষ্ণ মোহিনী রূপ ধারণ করে ওই অমৃতটা কিন্তু অসুরদের কাছ থেকে দেবতাদেরকে উনি দিয়েছিলেন, ফিরিয়ে দিয়েছিলেন। ঠিক আছে, তো এই মোহিনী আত্মের সেই জিনিসটাই কিন্তু এখানে দেখানো হয় বা এই নৃত্য করার মধ্যে দেখানো হয়। তো এর জন্য ডাক্তার কনক রেলে কিন্তু খুব সুপ্রসিদ্ধ একজন মোহিনী আত্ম লেখিকা। আচ্ছা এবারে কথা হচ্ছে কি, অনেকে আমি দেখতে পাচ্ছি বলছে মাধবী মুদগল, মানে এক নম্বরটা বলছে যে স্যার এটা তো মাধবী মুদগল হবে। হ্যাঁ, অনেকে তো বলছে মাধবী মুদগল হবে। আচ্ছা মাধবী মুদগল স্যার তাহলে কেন হবে না? মাধবী মুদগলটা কেন হবে না? দেখো, মাধবী মুদগল যে নৃত্যের জন্য বিখ্যাত সেই নৃত্যটার নাম হচ্ছে ওড়িশি। ঠিক আছে, ওড়িশি। মাধবী মুদগল যে নৃত্যের জন্য বিখ্যাত সেই নৃত্যটা হচ্ছে ওড়িশি।
ওড়িশির জন্য একটা ভালো লেখক বা নৃত্যিকা আছে, নৃত্যশিল্পী আছে, হয়তো এনাকে তোমরা চেনো। এর নাম হচ্ছে কেলুচরণ মহাপাত্র। কেলুচরণ মহাপাত্র, এনার নাম নিশ্চয়ই শুনেছ তো? কেলুচরণ মহাপাত্র, কে কে শোনেনি দেখি? কেলুচরণ মহাপাত্রের নাম কে কে শোনেনি দেখি? কেলুচরণ মহাপাত্র, বলো তো। ওড়িশার আনসার, হ্যাঁ অমিচন্দ্র সরকার। বাকিরা, বাকিরা একটু আনসার করো, রিপ্লাই করো, কে কে শোনেনি কেলুচন্দ্র? কেলুচন্দ্র, হ্যাঁ কেলুচন্দ্র, আচ্ছা সুজয় মন্ডল তুমি শুনেছো? আচ্ছা শুনিনি, আচ্ছা আরিয়া রায় শুনিনি, ওকে। ওড়িশা, নিমাই দাস বলছো ওড়িশা, আচ্ছা না আমি আমি ঠিক আছে। অসীমারও বলছো আমি, হ্যাঁ শুনে রাখো। কেলুচরণ মহাপাত্র হচ্ছে একজন ওড়িশা নৃত্যকর, ঠিক আছে। এই ওড়িশা নৃত্যকর, তার সঙ্গে যে নৃত্যকর হচ্ছে ইনি মাধবী মুদগল। মাধবী মুদগল হচ্ছে একজন ওড়িশা নৃত্যের জন্য ইনি বিখ্যাত। তার সঙ্গে অনেকে বলেছিলে অপশান 2 হবে, যে স্যার অপশান 2 কেন হবে না? আমাকে একটা কথা বলুন, অপশান 2 কেন হবে না? দেখো অপশান 2টা যেটা রয়েছে, শগুন, শগুন বুটানি, শগুন বুটানি। এই শগুন বুটানিও কিন্তু ওড়িশির জন্য বিখ্যাত, ঠিক আছে। শগুন বুটানিও কিন্তু ওড়িশির জন্য বিখ্যাত, ঠিক আছে। শগুন বিটানি। আর একটা জেনে রাখবে যে এখানে 3 নম্বর যে অপশনটা রয়েছে, প্রত্যেকটা অপশনকে দেখো বলবো, প্রত্যেকটা অপশনকে বলবো। 3 নম্বর কি অপশনটা রয়েছে? 3 নম্বর অপশন যেটা রয়েছে, মোহন রাও, মোহন রাও, মোহন রাও কালিয়ানপুরকর, মোহন রাও কালিয়ানপুরকর। হ্যাঁ, এই মোহন রাও কালিয়ানপুরকর কোথাকার জানো? কোথাকার নৃত্যশিল্পী জানো? ইনি কিন্তু ওড়িশার নয়, ইনি কোথাকার কিসের কিসের নৃত্যশিল্পী? কত্থক। এবারে তোমাদের এটাও জেনে রাখতে হবে কত্থক কোথাকার নৃত্য? কত্থক হচ্ছে তোমার কর্ণাটকের নৃত্য, ঠিক আছে। তাহলে মোহন রাও কালিয়ানপুকুর কিসের কিসের ডান্সার? কত্থকের ডান্সার। এবং কত্থকটা কোথায় হয়? কর্ণাটকে। তাহলে মাধবী মুদগল তোমাদের কিসের ডান্সার হলো? হয়ে গেল। একবার ধরে নিচ্ছি, চটপট বলো দেখিনি, মাধবী মুদগল কিসের ডান্সার? বলো চটপট বলো, মাধবী মুদগল কিসের ডান্সার? মাধবী মুদগল, চটপট আনসার দাও, চটপট আনসার দাও। ওড়িশা, আচ্ছা। এবারে বলো শগুন বুটানি কিসের ডান্সার? বা শগুন বুটানি কিসের ডান্সার? চটপট আনসার দাও। ওকে, আচ্ছা তোমাদের যেটা ভুল হয়েছিল, আচ্ছা এবার আমাকে বলো তো, নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র, নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র কে স্থাপিত করেছিলেন? বা নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র কে স্থাপিত করেছিলেন বলো? নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র কে স্থাপিত করেছিলেন? কনক রেলে, ইয়েস, ইয়েস কনক রেলে। ডাক্তার কনক রেলে হচ্ছে কি করেছিল? নালন্দা নৃত্য গবেষণা কেন্দ্র হচ্ছে স্থাপিত করেছিল, ঠিক আছে। তাহলে একটা কোশ্চেন আমরা এইভাবে পড়বো, তোমরা আনসার করবে, তারপর পুরো ডিটেলটাকে বলে দেবো, তাহলে কিন্তু দেখবে কোশ্চেনটার কোনোদিনও তোমাদের ভুল হবে না, কোশ্চেনটা তোমাদের কোনোদিনও মাথায় আউট হবে না। চলো নেক্সট কোশ্চেনের জন্য সবাই তৈরি হয়ে যাও, নেক্সট কোশ্চেনের জন্য সবাই তৈরি হয়ে যাও, নেক্সট কোশ্চেনের জন্য সবাই তৈরি হয়ে যাও। আচ্ছা দেখো, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023, খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 এর ম্যাসকটের নাম কি বলো? পেরু হবে, মোগা হবে, জুহি হবে, উজ্জ্বলা হবে, কোনটা হবে? খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 এর ম্যাসকটের নাম কি? পেরু, মোগা, জুহি, উজ্জ্বলা, কোনটা হবে বলো সবাই, আনসার করো। খেলো ইন্ডিয়া প্যারা গেমস এর ম্যাসকটের নাম কি? 2023 এর ম্যাসকটের নাম কি? আচ্ছা, মুজাফর হোসেন বলছো 3, মুজাফর হোসেন বলছো তারপর হচ্ছে শ্রীমন্ত মাইতি বলছো 2। সবাই আনসার করো, সবাই আনসার করো, ভুল হবে ভুল হবে, ঠিক আছে। সবাই আগে আনসার করো, সবাই আনসার করো, ঠিক আছে। তারপর আমি প্রত্যেকটা জিনিসকে বলে দেবো। দেখো দেখো আমি বলে দিচ্ছি, এটা এটার যেটা আনসার হবে, এটার যেটা আনসার হবে খেলো ইন্ডিয়া প্যারা গেমস, ঠিক আছে। খেলো ইন্ডিয়া প্যারা গেমস, খেলো, খেলো ইন্ডিয়া যে প্যারা গেমস রয়েছে, খেলো ইন্ডিয়া প্যারা গেমস রয়েছে, ঠিক আছে। খেলো ইন্ডিয়া প্যারা গেমসটা হচ্ছে
এটা কে করেছিল? আমাদের ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর। অনুরাগ সিং ঠাকুর, ঠিক আছে। খেলো ইন্ডিয়া প্যারা গেমসটা হচ্ছে কি, ক্রীড়ামন্ত্রী ছিল অনুরাগ সিং ঠাকুর। এর যেটা ম্যাসকট ছিল হচ্ছে উজ্জ্বলা। এর যে ম্যাসকটটার নাম কি ছিল? উজ্জ্বলা। এই উজ্জ্বলা নামটা কি রয়েছে, মানে মানে ক্রীড়ামন্ত্রী ছিল অনুরাগ সিং ঠাকুর, ম্যাসকটটা চা। এবারে এই যে স্যার আমাকে একটা কথা বলুন, এই ম্যাসকটটার নামটা কি? ম্যাসকটটা কেন দেখবে যে কোনো প্রোগ্রামে, দেখবে অলিম্পিক ইন্ডিয়া বলো বা যে কোনো প্রোগ্রাম বলো, সেখানে একটা ম্যাসকট কথাটা ইউজ করা হয়। সেই ম্যাসকটটা কেন ইউজ করা হয়? আমাকে একটা কথা বলুন তো, ম্যাসকটটা বলতে কি বোঝানো হয়? ম্যাসকটটা হচ্ছে কি, যে মনে করিয়ে দেয় যে সেই খেলাটার যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটা সম্বন্ধে একটা আইডেন্টিফাই করে দেয়। শক্তিটা যে তার মধ্যে, সেই খেলাটার মধ্যে যে একটা শক্তি রয়েছে, বা সেই খেলাটার যে একটা আলাদা আইডেন্টিটি রয়েছে, সেই খেলাটার যে আলাদা একটা পরিচিতি রয়েছে, সেটা কিন্তু এই ম্যাসকটটার নামে পরিচিত। দেখো, যদি বাজারে অনেক রকম, সোজা কথা একটা কথা বলে দিই, বাজারে অনেক রকম জিনিস আছে, তার মধ্যে কোন জিনিসটা যদি তুমি একটা পারফেক্ট জিনিসকে চিনতে চাও, তাহলে তোমাকে সেই অনুযায়ী কি করতে হবে? একটা কিছু চিহ্ন ব্যবহার করতে হবে, যে যাতে করে তুমি এতগুলোর মধ্যে একটা রিয়েল জিনিসটাকে তুমি আইডেন্টিফাই করতে পারো। ম্যাসকট মানে সেই জিনিসটা রয়েছে যে যেখান থেকে তুমি সেই জিনিসটাকে আইডেন্টিফাই করতে পারবে, ও এইটার ম্যাসকট মানে এটা তো খেলো ইন্ডিয়া প্যারা গেমস। তো খেলো ইন্ডিয়া প্যারা গেমস এর মধ্যে যে ক্রীড়ামন্ত্রী রয়েছে অনুরাগ সিং ঠাকুর, এবং এখানে যে ম্যাসকটটা ইউজ করা হয়েছে উজ্জ্বলা। উজ্জ্বলাটা কেন ইউজ করা হয়েছে? উজ্জ্বলা নামে একটা কি রয়েছে? চড়ুই পাখি রয়েছে, ঠিক আছে। উজ্জ্বলা নামে একটা কি রয়েছে? চড়ুই পাখি রয়েছে। সেই চড়ুই পাখির প্রতীক হিসাবে এই ক্রীড়ামন্ত্রী অনুরাগ সিং ঠাকুর খেলো ইন্ডিয়া প্যারা গেমস এর ম্যাসকটটা রয়েছে। আচ্ছা, এই যে প্যারা গেমসটা কেন বলা হয়? প্যারা গেমস কথাটার মানেটা কি? প্যারা গেমস এর মানেটা হচ্ছে কি, ধরো কথাটা হচ্ছে কি, যে যেটা একটা বড় গেম রয়েছে তার একটা ছোট পার্ট রয়েছে। যেমন থাকে একটা অলিম্পিক, অলিম্পিকটা কি থাকে, সেখানে বড় একটা পার্ট থাকে, তার একটা স্মলার পার্ট হচ্ছে প্যারা গেমস। এবং এই প্যারা গেমসের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, এখানে ধরো যারা ফিজিক্যালি চ্যালেঞ্জড পিপল রয়েছে, মানে যারা ধরো যাদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে, বা তারা হয়তো খেলতে চায়, অনেকের হয়তো অনেকে কিছু বিকলাঙ্গ বা ফিজিক্যালি অনেক কিছু চ্যালেঞ্জ রয়েছে, কারোর হয়তো পাটা শর্ট রয়েছে বা হাতটা শর্ট রয়েছে, তারাও কিন্তু এই প্যারা গেমসে কিন্তু পার্টিসিপেট করতে পারে। সেই জন্য একটা জানবে, যেগুলো একটা অলিম্পিক থাকে যেমন একটা বড় খেলা, তার যেমন একটা ছোট খেলাটাই হচ্ছে প্যারা। প্রত্যেকটা অলিম্পিকেরও যেমন প্যারা অলিম্পিক হয়, তেমনি বড় বড় যেগুলো খেলা রয়েছে তারও কিন্তু একটা ছোট পার্ট হয়, সেটার নাম হচ্ছে প্যারা গেমস। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে জিনিসটা? ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে? ইয়েস বলো সবাই একটুখানি, ইয়েস বলো। ওকে ওকে ওকে, ক্লাস দুটো জিনিসটা হলো, আরো তোমাদের জিনিসটাকে ক্লিয়ার হবে। এর পরের কোশ্চেনের জন্য সবাই রেডি হও, এর পরের কোশ্চেনের জন্য সবাই রেডি হও। পরের কোশ্চেন তোমাদের সামনে আসছে, পরের কোশ্চেনের জন্য সবাই রেডি হও আগে। দেখো, আচ্ছা দেখো, লেখা রয়েছে মাধবপুর মেলা। কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছ তো ভালো করে? কোশ্চেনটা সবাই দেখতে পাচ্ছ ভালো করে? ইয়েস। আচ্ছা, সৌমেন বলছো, সৌমেন কুমার বুনিয়া বলছো ইয়েস, সবার কাছে দেখা যাচ্ছে। চলো রেডি হও। ইয়েস ইয়েস, শফিউল্লাহ খান বলছে ইয়েস। আচ্ছা, হাসদা বলছে ইয়েস। চলো তোমাদের সামনে কোশ্চেনটা আসছে। দেখো, মাধবপুর মেলা, মাধবপুর মেলাটা কোথায় হয়? সবাই আনসার করো আগে। মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, গুজরাট। কেউ এটা ভাববে না আমার ভুল হলো কিনা, সবাই আগে আনসার করো। আমি আগে দেখিয়ে নিতে চাই কার কিরকম কনসেপ্ট আছে, কার কিরকম কতটা কি জানো, বা নিজের আইডিয়া কতটা এখানে কাজে লাগছে। ধরো এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় পড়ে গেল, তখন তো আর তোমরা না জানা থাকলেও তোমাদের করে আসতে হবে। তো ফার্স্ট অফ অল আগে নিজেরা আনসার করো। মাধবপুর মেলাটা কোথায় হয়? অপশান 1 মধ্যপ্রদেশ, অপশান 2 মহারাষ্ট্র, অপশান 3 উত্তরপ্রদেশ, গুজরাট। দেখি আনসার করো সবাই, কিরম আনসার আসছে দেখি, সবাই কিরম আনসার আসছে। টু টু বলছো, আচ্ছা সন্দীপ মাঝি বলছো, তারপরে কি বলছো? অমিত চন্দ্র বলছো গুজরাট, আচ্ছা তারপরে শ্রীমান মাইতি 2, শ্রীমন্ত মাইতি 2, তারপরে বাকিরা, বাকিরা আনসার করো। এমপি, ওকে ঠিক আছে, চলো বুঝিয়ে দিই।
আচ্ছা দেখো এর সঠিক অপশনটা হবে কিন্তু গুজরাট। ঠিক আছে, সঠিক অপশনটা কি হবে? গুজরাট। মাধবপুর মেলাটা কোথায় হয়? গুজরাট। কেন হয় গুজরাটে? তোমাদের একটা জিনিসকে বলে দিই। দেখো এই যে গুজরাটে কেন এই মাধবপুর মেলা হয়, দেখো কথাটার নাম রয়েছে, একটুখানি দেখবে তাহলেই বুঝতে পারবে। মাধব, মাধব বলতে কাকে বোঝানো হয়? ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু বোঝানো হয়। ভগবান শ্রীকৃষ্ণের আর একটা নাম হচ্ছে কিন্তু মাধব। বলা হয় এই যে গুজরাটের বলে এই যে জায়গাটা রয়েছে, একটা পৌরাণিক কাহিনী দিয়ে তোমাদেরকে বলছি। ঠিক আছে, একটা পৌরাণিক কাহিনী রয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণ যখন রুক্মিণী দেবীকে বিবাহ করেছিলেন, তখন কিন্তু এই গুজরাটের মাধবপুর জেলায় কিন্তু বিবাহ করেছিলেন। ঠিক আছে, তো সেই থেকে যখন গুজরাটের এই জায়গাটা তিনি বিবাহটা করেছিলেন, তাহলে সেই জায়গা থেকে এইটার নাম হয়ে যায় কি? মাধবপুর। ঠিক আছে, মাধবপুর। সঙ্গে সঙ্গে তোমাদের এটাও জেনে রাখতে হবে যে এই যে গুজরাটটা কবে গঠন করা হয়, গুজরাটটা কবে গঠন করা হয় জেনে রেখে দাও। 1960 সালে 1960-তে একটা প্রদেশ রয়েছে, সেই প্রদেশটার নাম কি? বম্বে প্রদেশ। এই বম্বে প্রদেশটা বিভক্ত হয়ে গিয়ে দুটো জায়গায় বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে কি মহারাষ্ট্র, আর একটা হচ্ছে কি গুজরাট। ঠিক আছে, ঠিক আছে, 1960 সালে বম্বের প্রদেশটা বিভক্ত হয়ে গিয়ে দুটো ভাগে বিভক্ত হয়ে যায়, একটা মহারাষ্ট্র আর একটা হচ্ছে গুজরাট। ঠিক আছে, তো এই জন্য এই যে মাধবপুর জেলাটা রয়েছে, মাধবপুর জেলাটা থেকে কিন্তু তোমার যে প্রতি বছর রামনবমী বলে যে জায়গাটা হয়, রামনবমীর সময় কিন্তু এই মাধবপুর জেলায় কিন্তু একটা বিরাট উৎসব পালিত হয়, যেহেতু এটা একটা ঐতিহাসিক স্মরণা আছে, পৌরাণিক একটা তত্ত্ব আছে। বুঝতে পেরেছ? বুঝতে পারার কাছে সবার কাছে জিনিসগুলো ক্লিয়ার হচ্ছে? ক্লিয়ার হচ্ছে সবার কাছে? ক্লিয়ার হচ্ছে তো? ওকে, আচ্ছা শ্রীমন্ত মাইতি বলছো ইয়েস, শফিউল্লাহ খান বলছো ইয়েস। আচ্ছা চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেনের জন্য তৈরি হও সবাই। নেক্সট কোশ্চেন, আচ্ছা দেখো পণ্ডিত যশরাজ হচ্ছেন একজন ভারতীয় শাস্ত্রের কণ্ঠশিল্পী, যিনি হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কোন ঘরানার অন্তর্গত? এখন এই রিলেটেড কোশ্চেন খুব আসছে। আগে আসতো যে একটা কোনো শিল্পী কোন নৃত্যের অন্তর্গত, কিন্তু এখন যেটা আসছে যে কোনো একটা ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্তর্গত, কিন্তু কোন ঘরানার অন্তর্গত। তাহলে পণ্ডিত যশোরাজ ছিলেন ভারতীয় শাস্ত্রীয় কণ্ঠশিল্পী, তিনি কোন ঘরানার অন্তর্গত? দেখো মেওয়াতি রয়েছে, আগ্রা রয়েছে, কিরানা রয়েছে, পাটিয়ালা রয়েছে। ঠিক আছে, বলো কি হবে? আনসার করো, আনসার কারো জানা না থাকলেও আনসার করো, তারপরে সব আমি জিনিসটা বলে দিচ্ছি, পুরো জিনিসটাকে তোমাদের সামনে ক্লিয়ার করে দিচ্ছি। আনসার করো সবাই, আনসার করো। 3 3 3 3 বলছো অনেকে, 3 4 3 3। আচ্ছা ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখা যাক একটা একটা ঘরানা সম্বন্ধে আমরা আসবো। প্রথম কথা, আমরা একটা আসি ঘরানা, প্রথম যে ঘরানাটা আসি সেটা হচ্ছে কি গোয়ালিয়র ঘরানা। যদিও গোয়ালিয়র ঘরানাটা অপশানে নেই, কিন্তু তাও আমি বলছি গোয়ালিয়র ঘরানাটা আমি সম্বন্ধে একটুখানি বলি। এই গোয়ালিয়র ঘরানাটা কি? গোয়ালিয়র ঘরানাটা হচ্ছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম দিকের ঘরানা। যে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের প্রথম দিকে যে ঘরানা সেটা হচ্ছে কি গোয়ালিয়র ঘরানা। এই গোয়ালিয়র ঘরানাটা কখন চালু হয়েছিল? গোয়ালিয়র ঘরানাটা চালু হয়েছিল মুঘল সম্রাট আকবরের সময়। কখন চালু হয়েছিল বাবু? মুঘল সম্রাট আকবরের সময়। ঠিক আছে, আকবরের সময় মানে বুঝতে পারছো আকবরের সময়টা কবে থেকে শুরু? আকবরের সময়টা 1542 থেকে শুরু, এবং কবে লাস্টিং করেছিল? 1605 সালে লাস্টিং করেছিল। তাহলে মুঘল সম্রাট আকবরের সময় যে ঘরানাটা রয়েছে সেই ঘরানাটার নাম হচ্ছে গোয়ালিয়র ঘরানা। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে কি এখানে এখানে যে ঘরানাগুলো আছে সেইগুলো সম্বন্ধে একটু আসি। দেখো এখানে 3 নম্বর একটা অপশানে আছে
3 নম্বর অপশানে রয়েছে কিরানা ঘরানা। 3 নম্বরটা যেটা রয়েছে কিরানা ঘরানা। কিরানা ঘরানাটা কি রয়েছে? কিরানার ঘরানাটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী ঘরানা। এটার প্রথম ফোকাসটা হচ্ছে স্বরভঙ্গি। স্বরভঙ্গি মানে কি, এটা আকারে ইঙ্গিতে করে বোঝানো হয়। মানে ধরো তুমি কিছু কাউকে কিছু বলতে চাইছো, তুমি সেটাকে কি করা হচ্ছে, তোমাকে ইশারা করে বলতে হবে, ইশারা করে বলতে হবে। সেই ঘরানাটা যারা নৃত্য, সেই ঘরানাটার নাম হচ্ছে কিরানা ঘরানা। আচ্ছা, এখানে একটা ঘরানা আছে, দেখো 2 নম্বর অপশানে একটা ঘরানা আছে, সেই ঘরানাটার নাম কি, আগ্রা ঘরানা। আগ্রা ঘরানাটা কি রয়েছে না, এটা হচ্ছে হিন্দুস্তানি যেগুলো শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত রয়েছে সেখানে। এখানে কি রয়েছে, এই ঘরানাতে কে ছিল, আগ্রা ঘরানাতে কে ছিল, আগ্রা ঘরানাটাতে ছিল দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি। নিশ্চয়ই এনাকে জানো, দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সম্বন্ধে শুনেছো? দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সম্বন্ধে শুনেছো? দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি সম্বন্ধে শুনেছো কি? কে কে শুনেছো বলো, কে কে শুনেছো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার। আচ্ছা, দিল্লির সুলতান ইয়ালিস। আচ্ছা, বলতো এই আলাউদ্দিন খলজির একটা সব থেকে ভালো কৃতিত্ব রয়েছে, বলতো কি করেছিল আলাউদ্দিন খলজি? আলাউদ্দিন খলজি কি করেছিল বলতো? আলাউদ্দিন খলজি কি করেছিল? হুম হুম আলাউদ্দিন খলজি কি করেছিল বলো? আলাউদ্দিন খলজি কি করেছিল বলতে পারবে? শোনো, আলাউদ্দিন খলজি সম্বন্ধে একটা খুব সুন্দর জিনিস। আহ, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, শফিউল্লাহ খান ঠিকই বলেছো। তার সাথে আমি একটু ওখানে অ্যাড করে দিই। দেখো, আলাউদ্দিন খলজি যেটা করেছিল, অবশ্যই একটা, যারা জানো না প্রথমে আগে বলে দিই, আলাউদ্দিন খলজি যেটা করেছিল সেটা হচ্ছে মূল্য নিয়ন্ত্রণ নীতি বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি। এই বাজার দর নিয়ন্ত্রণ নীতিটা মানে কি, ধরো তুমি একটা কোনো জিনিসের দামটা বেঁধে দিলে, ঠিক আছে, তুমি জিনিসের দামটা যদি বেঁধে দাও, তাহলে কিন্তু তুমি সেই যে ধরো তুমি একটা সরকার, তুমি ধরো দেশের সরকার হলে, এবারে ধরো তুমি আলুর একটা দাম বেঁধে দিলে যে আলু কিন্তু 20 টাকা করে বিক্রি করতে হবে, মানে যা কিছু করবে তখন 20 টাকা করে বিক্রি করবে। এবারে তুমি যদি সেই 20 টাকাকে বিক্রি করে কেউ যদি এখন মানে 30 টাকা করে বিক্রি করে বা 35 টাকা করে বিক্রি করে, তাহলে কিন্তু তুমি তার এগেনস্টে অ্যাকশন নিতে পারো, কারণ তুমি তো একটা দাম সেট করে দিয়েছো ভাই 20 টাকা, তাহলে তোমাকে 20 টাকা করে বিক্রি করতে হবে। এবং আলাউদ্দিন খলজির এরকমও ছিল, মূল্য নিয়ন্ত্রণ নীতিটা এতটাই কঠোর ছিল যে তখনকার দিনে এই মূল্য নিয়ন্ত্রণ নীতিটাকে করে যদি একটা দাম তো বেঁধে দিত, সেই দামে সবাইকে বিক্রি করতে হতো। এবারে কেউ যদি সেখানে ওজনে কম দেওয়ার চেষ্টা করতো, তার শরীর থেকে তত সের মাংস কেটে নেওয়া হতো। তুমি যদি 3 কেজি ওজনে কম দাও, যে স্যার এখানে তো আমাকে দাম বেঁধে দিয়েছে, এত কম দামে বিক্রি করলে তো আমার লাভ থাকবে না, আমার এত কম দামে বিক্রি, তাহলে আমি একটু ওজনটাকে কম করে দিই। তুমি যদি এরকম ভাবে বদমাইশি করার চেষ্টা করো, তোমার লাভ থাকুক কি না থাকুক সেটা বড় কথা নয়, তুমি যদি যে দামটা রয়েছে সেই দামের থেকে যদি কম দামে বিক্রি করো, তাহলে যত কেজি তুমি দামটা মানে যত কেজি ওখানে কম দিলে তত সের মানে মাংস কেটে নেওয়া হতো। ভাবো কতটা কঠোর ছিল এই মূল্য নিয়ন্ত্রণ নীতি, ঠিক আছে। প্লাস আলাউদ্দিন খলজির আর একটা যেটা রয়েছে, আলাউদ্দিন খলজির একটা যেটা রয়েছে সেটা হচ্ছে কি, যে আলাউদ্দিন খলজি কি করেছিল না, তোমার কুতুবুদ্দিন আইবক যেরকম করেছিল, একটা কুতুব মিনারটা তৈরি করেছিল, ঠিক আছে। তো সেই রকম আলাউদ্দিন খলজি একটা দরওয়াজা তৈরি করতে গিয়েছিল, সেটা হচ্ছে আলাই দরওয়াজা, ঠিক আছে। তাহলে আলাই দরওয়াজাটা কে করে ফেলেছিল, আলাউদ্দিন খলজি। কিন্তু আলাই দরওয়াজাটা কুতুব মিনারের মতো হয়নি। কেন হয়নি? কারণ কুতুবুদ্দিন আইবক যখন তিনি করেছিলেন তখন তিনি প্রচুর সেনা লাগিয়েছিলেন, কিন্তু আলাউদ্দিন খলজি মানে কুতুব মিনার সেখানে প্রপার আর্কিটেকচারকে লাগিয়েছিল, সবকিছুকে লাগিয়েছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আলাউদ্দিন খলজি উনি যখন করেছিলেন, উনি কিন্তু শুধু সেনাবাহিনীদেরকে বলেছিলেন যে তোমরা নির্মাণ করো, তোমরা এখানে নির্মাণ করো, ঠিক আছে। তো সেই জন্য ব্যাপারটা হচ্ছে কি, এই আলাই দরওয়াজাটা কিন্তু কুতুবুদ্দিন, তাহলে তোমাদের শুধু এটাকে মনে রাখা দরকার আছে যে আলাই দরওয়াজাটা কে নির্মাণ করেছিল। তাহলে আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল, আলাউদ্দিন খলজি এবং কুতুবুদ্দিন। আচ্ছা, এবারে যেটা বলতে গিয়ে দেখো, যেখানে বলতে গিয়ে থেমে গেলাম, তো দিল্লি তো এই যে আগ্রা ঘরানাটা রয়েছে, ঠিক আছে, আগ্রা ঘরানা, এই আগ্রা ঘরানাটা কে করেছিল, দিল্লি সুলতান আলাউদ্দিন খলজি। তার সঙ্গে এই যে তোমাদের যেটা অ্যান্সারটা হবে, দেখো এর অ্যান্সারটা যেটা হবে সেটা হচ্ছে কি মেওয়াতি ঘরানা। পণ্ডিত যশোরাজ যে ঘরানার অন্তর্গত, সেই ঘরানাটাকে কি বলা হয়, মেওয়াতি ঘরানা, ঠিক আছে, মেওয়াতি ঘরানা।
হয়েছে মেওয়াতি ঘরানাটা হচ্ছে পণ্ডিত যশোরাজ। হ্যাঁ, তিনি ভারতীয় ভক্তিমূলক সঙ্গীত যেমন হাভেলি সঙ্গ, হ্যাঁ ইনি অ্যাকচুয়ালি মেওয়াতি ঘরানায় কি করা হয়, মেওয়াতি ঘরানায় হচ্ছে বিভিন্ন রকম ভক্তিমূলক সঙ্গীত, ঠিক আছে, বিভিন্ন ভক্তিমূলক সঙ্গীত গাওয়া হয়। যেমন ভক্তিমূলক সঙ্গীত বলতে কোনো একটা ভজন হতে পারে, কোনো একটা ভগবানের উদ্দেশ্যে কোনো গান হতে পারে। তো এই মেওয়াতি ঘরানায় এই ভক্তিমূলক সঙ্গীতগুলো গাওয়া হয়। আর মেওয়াতি ঘরানায় যে কণ্ঠশিল্পী রয়েছে তার নাম হচ্ছে পণ্ডিত যশরাজ। ঠিক আছে, ক্লিয়ার হচ্ছে সবার কাছে? কেমন লাগছে জিকে ক্লাস? কেমন লাগছে? কেমন লাগছে জিকে ক্লাস? সবাই বলো মেসেজে। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, চলো নেক্সট। নেক্সট কোশ্চেন সবার সামনে আছে, দেখো। দেখো, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? ঠিক আছে, নিচের কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস? নবায়নযোগ্য শক্তির উৎস মানে কি রয়েছে, যেটাকে নবায়নযোগ্য মানে যেটাকে রিনিউ করা যায়। ঠিক আছে, যেটাকে রিনিউ, নবায়নযোগ্য শক্তি মানে কি রয়েছে, যেটা হচ্ছে কি যে মানে নবায়নযোগ্য শক্তি মানে সেটাকে করা যায়, রিনিউ করা যায়। ঠিক আছে, আবার তুমি শক্তিটাকে ইউজ করে তুমি আবার ওটাকে রিনিউ করতে পারবে। হ্যাঁ, মানে ধরো তোমার শক্তিটা যদি তোমার ইউজ হয়ে যায়, প্রচুর পরিমাণে খরচা হয়ে যায়, তাহলে তোমার চিন্তা করার কোনো কারণ নেই, তোমার খরচা হয়ে গেলেও তুমি সেটাকে আবার মেকআপ করে নিতে পারবে। সেটা হচ্ছে নবায়নযোগ্য শক্তি। নবায়নযোগ্য শক্তি মানে এইটা বলে দিলাম। এবার বলো তো, এই চারটের মধ্যে কোনটা নবায়নযোগ্য শক্তি নয়? পারমাণবিক শক্তি রয়েছে, জলবিদ্যুৎ রয়েছে, বায়োমাস রয়েছে, বর্জ্য থেকে শক্তি। সবাই আনসার করো, সবাই আনসার করো আগে। কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? পারমাণবিক শক্তি, জলবিদ্যুৎ, বায়োমাস, বর্জ্য থেকে শক্তি। সবাই আগে আনসার করো। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওকে। দেখো, কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস নয়? তো নবায়নযোগ্য শক্তির মধ্যে তোমার যেগুলো পড়ছে আগে দেখো, কোন কোনগুলো নবায়নযোগ্য শক্তির মধ্যে পড়ছে। যেমন তোমার প্রথম রয়েছে সৌরশক্তি, ঠিক আছে, তারপরে কি রয়েছে, বায়ু শক্তি, ঠিক আছে, তারপরে কি রয়েছে, জলবিদ্যুৎ শক্তি, ঠিক আছে, জলবিদ্যুৎ শক্তি, জলবিদ্যুৎ শক্তি, তারপরে হচ্ছে ভূ তাপীয় শক্তি, ভূ তাপীয় শক্তি, ঠিক আছে, ভূ তাপীয় শক্তি। আর একটা হচ্ছে দেখো, বর্জ্য থেকে পদার্থ, বর্জ্য থেকে শক্তি, ঠিক আছে, মানে যেগুলো সৌর শক্তি রয়েছে, বায়ু শক্তি রয়েছে, জলবিদ্যুৎ শক্তি রয়েছে, ভূতাপীয় শক্তি রয়েছে, বর্জ্য থেকে শক্তি। তাহলে এখান থেকে যেটা দেখে বুঝতে পারা যাচ্ছে, জলবিদ্যুৎ শক্তিটাও নবায়নযোগ্য শক্তির উৎস। বায়োমাসটা যেটা আমি বললাম তোমার, সেটা বায়োমাস মানে এই যে তোমার বর্জ্য থেকে পদার্থ, তাহলে সেটাও তোমার নবায়ন, বর্জ্য থেকে শক্তি, এটাও তোমার রয়েছে। বায়োমাসটাও তোমার নবায়নযোগ্য শক্তি। কিন্তু দেখো, পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তিটাকে তুমি যদি একবার শেষ করে দাও, সেটা কিন্তু চট করে মেকআপ করা যায় না। বাকি সৌর শক্তিটাকেও মেকআপ করা যায়, বায়ু শক্তিটাকেও মেকআপ করা যায়, জলবিদ্যুৎ শক্তি, ভূতাপীয় শক্তি, বর্জ্য থেকে শক্তি, এইগুলো সমস্ত শক্তিগুলো যদি এনার্জিটা একবার চলেও যায়, তুমি কিন্তু সেই এনার্জিটাকে আবার মেকআপ করতে পারবে। কিন্তু পারমাণবিক শক্তিটা হচ্ছে এমনই একটা জিনিস যে যেটাকে কিন্তু আর মেকআপ করা যায় না। ঠিক আছে, বুঝতে পারছো? বুঝতে পেরেছো জিনিসটা? বুঝতে পেরেছো? নিমাই দাস বলছো ইয়েস, ইয়েস। আচ্ছা, বাকিরা সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে, ওকে। আচ্ছা, শ্রীকান্ত সুরেন্দ্র ব্যানার্জি ইয়েস, হ্যাঁ স্যার, ওকে, ঠিক আছে, ওকে, ওকে। আচ্ছা, আচ্ছা, আর একটা কোশ্চেন নেবো, আর একটা কোশ্চেনের পরে তারপর আমরা একটু ইংলিশটাকে চলে যাব। ঠিক আছে, আচ্ছা, বলো তো, এই কোশ্চেনটা অনেকের হয়তো জানা, এটা আমাকে বলো তো, মৃণালিনী সারাভাই
মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? বলো। মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য পরিচিত? আনসার করো সবাই। মৃণালিনী সারাভাই কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য? এক হচ্ছে ভারতনাট্যম কত্থক রয়েছে, কত্থক কথাকলি রয়েছে, ভারতনাট্যম কথাকলি রয়েছে, কত্থক এবং ওড়িশি রয়েছে। কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বলো? আচ্ছা, এক 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 বলছো, ঠিক আছে, দেখে নাও। মৃণালিনী সারাভাই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। মৃণালিনী সারাভাই ইনি হচ্ছেন, প্রথম কথা, ইনি কোথায় থাকেন জানো? মৃণালিনী সারাভাই, মৃণালিনী সারাভাইয়ের যেটা বাড়িটা রয়েছে সেটা হচ্ছে আমেদাবাদে, ঠিক আছে, আমেদাবাদ শহরে। ইনি হচ্ছেন, একটা কথা হচ্ছে, একটা ওখানে ইনস্টিটিউট রয়েছে, সেটার নাম হচ্ছে দর্পণা, হ্যাঁ, দর্পণা, দর্পণা একাডেমি অফ, দর্পণা একাডেমি, দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টস, দর্পণা একাডেমি অফ, দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টস। এই দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টস, এই যে দর্পণা একাডেমি অফ পারফর্মিং আর্টস এর হচ্ছে প্রতিষ্ঠাতা হচ্ছে মৃণালিনী সারাভাই, ঠিক আছে। এবং ভারতের একজন নৃত্যশিল্পী, প্লাস হচ্ছে এই মৃণালিনী সারাভাই কেন বলা হয়েছে? কারণ ইনি আমাদের যে বিক্রম সারাভাই রয়েছে, বিক্রম সারাভাই কিন্তু অত্যন্ত পরিচিত, ঠিক আছে, সেই জন্য একটি মৃণালিনী সারাভাই রয়েছে। এবং ইনি কোন নৃত্যের জন্য? ভারতনাট্যম অ্যান্ড কথাকলি, ঠিক আছে। নৃত্যটা কি রয়েছে? ভারতনাট্যম, ভারতনাট্যম এবং কথাকলি। প্লাস হচ্ছে ইনি অনেক সম্মানও পেয়েছিলেন, জেনে রেখে দাও। 1965 সালে একটা যে সম্মান পেয়েছিল, সেই সম্মানটার নাম হচ্ছে পদ্মশ্রী, ঠিক আছে। 1965 সালে পদ্মশ্রী। 1992 সালে যে সম্মানটা পেয়েছিল সেটা হচ্ছে পদ্মভূষণ, ঠিক আছে। 1965 সালে পদ্মশ্রী, 1992 সালে পদ্মভূষণ, ঠিক আছে। বুঝতে পেরেছো? বুঝতে পারলে সবাই? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? ওকে, ঠিক আছে। আচ্ছা চলো, এবারে জিকেটাকে আমরা স্টপ করে আমরা একটুখানি ইংলিশটাকে শুরু করি, ঠিক আছে। ইংলিশটাকে শুরু করি, ইংলিশটাকে আমরা একটু শুরু করি, ঠিক আছে। আচ্ছা, এখানেও ঠিক একই ব্যাপার, তোমরা আগে আনসার করবে, তারপর প্রত্যেকটা জিনিসকে নিয়ে আমি কিন্তু ডিসকাস করব, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসকে নিয়ে, প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে কিন্তু আমি ডিসকাস করব, ঠিক আছে। প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে আমি ডিসকাস করব। চলো একদম শুরু করে দেওয়া যাক। প্রথম আগে অপশানটা, প্রথম আগে আনসারটাকে করার চেষ্টা করো, ঠিক আছে। দেখো কি লেখা রয়েছে, ফাইন্ড দ্য মোস্ট অ্যান্টোনিম, মানে এখানে তোমাকে কি বার করতে হবে? এখানে তোমাকে বিপরীতার্থক শব্দটা বার করতে হবে, ঠিক আছে। বিপরীতার্থক শব্দটা বার করতে হবে। বলো কি আছে ওয়ার্ডটা? ওয়ার্ডটা হচ্ছে ডিভাস্টেটেড। এই ডিভাস্টেটের সাথে কি হবে? বিয়ন্ড হবে, রিমোট হবে, ফিক্সড হবে, ফার হবে। সবাই আনসার করো, সবাই আনসার করো। দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডকে আমি কিন্তু বোঝাবো যে এই অপশানটা কেন হবে না, এই অপশানটা কার সাথে তাহলে হলে হওয়া ভালো ছিল, সেটাকে আমরা করাবো। চেষ্টা করো সবাই। দেখি কিরম অপশান আসছে, দেখি কিরম আসছে। আচ্ছা 3 বলছো, 3 বলছো, নিমাই দাস বলছো 1 3। আচ্ছা ঠিক আছে, চলো আগে আমাদের ওয়ার্ডটাকে ভালো করে জানা দরকার আছে। আগে আমাদের এই ওয়ার্ডটাকে ভালো করে জানা দরকার। দেখো ডিভাস্টেটেড কথাটার মানে কি? ডিভাস্টেটেড কথাটার মানে হচ্ছে কি কমপ্লিটলি, কমপ্লিটলি ডেস্ট্রয়েড, মানে যেটা রয়েছে কমপ্লিটলি ডেস্ট্রয়েড। যদি কোনো কমপ্লিটলি ডেস্ট্রয়েড থাকে সেটাকে আমরা ডিভাস্টেটেড বলতে পারি।
কিন্তু দেখো এই ওয়ার্ডটার সাথে কোন কোন জিনিসগুলো আছে দেখো, বিয়ন্ড। বিয়ন্ড মানে কি রয়েছে, যে একটা ধরো বলে না যে ইট ইজ বিয়ন্ড মাই ডাউট, ইট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন, বলে না যেটা আমার কল্পনারও অতীত। কল্পনার অতীত মানে মানে কি, মানে আমি সত্যিকার এটা চিন্তা করেও মানে ওরকম কিছু করতে পারবো না। ও যে জিনিসটা করেছে ইট ইজ মাই বিয়ন্ড মাই ইমাজিনেশন, মানে আমি কল্পনাতেও মানে এরকম জিনিসটা এমন একটা মানুষ হয়তো একজন কারো ক্ষতি করলো, ইট ইজ বিয়ন্ড মাই ইমাজিনেশন। আমি কিন্তু সত্যিকারে চিন্তা করলেও স্বপ্নেও ভাবতে পারি না যে ও ওই লোকটার ওরকম ক্ষতি করে দিল। হ্যাঁ, তাহলে বিয়ন্ড মানে কি হচ্ছে, অতীত। তাহলে বিয়ন্ডটার সাথে নিশ্চয়ই ডিভাস্টেডের কোনো সম্পর্ক নেই। রিমোট কথাটা মানে কি, রিমোট মানে হচ্ছে কি দূরবর্তী। এখান থেকে এই ওয়ার্ডটা কি হতে পারে, নেটিভ হতে পারে, বা আর একটা কি হতে পারে, প্রক্সিমিটি হতে পারে। প্রক্সিমিটি মানে কি, প্রক্সিমিটি মানে নৈকট্য। এই নেটিভ বা প্রক্সিমিটিটা কি, এটা হচ্ছে তোমার হচ্ছে অ্যান্টোনিম। রিমোট কথাটা মানে হচ্ছে দূরবর্তী, তার সাথে অ্যান্টোনিম কি হবে, নেটিভ বা প্রক্সিমিটি, মানে যেটা তোমার খুব কাছে রয়েছে। তারপর হচ্ছে ফার, ফারটাও হচ্ছে রিমোটের হচ্ছে সিনোনিম। তাহলে কি হবে, ডিভাস্টেটেড মানে যেটা কমপ্লিটলি ডিস্ট্রয়েড, সেখান থেকে তোমার যেটা ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে ফিক্সড ওয়ার্ডটা হবে। ঠিক আছে, ডিভাস্টেটেড মানে যেটা কমপ্লিটলি ডিস্ট্রয়েড, সেখান থেকে হচ্ছে ফিক্সড হবে। ঠিক আছে, বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেল প্রথমটা, ফার্স্ট অপশনটা বুঝতে পারা গেল তো? বুঝতে পারা গেল? চলো নেক্সট, নেক্সট শুরু করে যাও, নেক্সট শুরু করো, নেক্সট শুরু করো, তোমাদের সামনে আসছে, আনসার করো সবাই। দেখো বলেছে she was embraced because her friends were laughing on her। এখানের মধ্যে কি করতে হবে, যে তোমাকে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ, যে এই হার ফ্রেন্ডস ওয়ার লাফিং অন হার, এইটার বদলে তোমাকে অন্য কিছু একটা লিখতে হবে, মানে এইটার বদলে তোমাকে অন্য কিছু একটা সাবস্টিটিউট ওয়ার্ড খুঁজে বার করতে হবে। she was embarrassed because her friends were laughing on her, এর মানেটা কি বলেছে, she was embarrassed। ক্লাস নিচ্ছি আমি, ঠিক আছে, পরে ফোন করবে। আচ্ছা, তো কথা হচ্ছে কি, যে she was embarrassed because her friends were laughing on her। সে কেন এম্বারাসড হয়ে গেল, যে তার বন্ধুরা একে অপরের দিকে হাসতে লাগলো। ঠিক আছে, তাহলে এই হার ফ্রেন্ডস ওয়ার লাফিং অন হার, এই জায়গাটার বদলে কি হবে বলো? এটা হার ফ্রেন্ডস ওয়ার লাফিং আপন হার আছে, তারপরে রয়েছে হার ফ্রেন্ডস ওয়ার লাফিং অ্যাট হার রয়েছে, নো সাবস্টিটিউশন রয়েছে, আর হার ফ্রেন্ডস ওয়ার লাফিং টু হার। কোনটা হবে বলো? আচ্ছা, সীমান্ত মাইতি বলছো 4, তারপরে 4 আর কে কে আছো, আর কেউ আনসার করছো? 2, ওকে, রাজস্মিতা বলছে 2। আচ্ছা 2, 2, আচ্ছা ঠিক আছে, দেখা যাক আনসারটা কি হবে। দেখো শুনে রাখবে, এটা মনে রাখবে, যখন হচ্ছে লাফ, LAUGH, তোমাদের আজকে জিনিসটাকে পুরো ক্লিয়ার করে দিই, LAUGH, লাফ, এই লাফের পরে যে প্রিপোজিশনটা হবে সেই প্রিপোজিশনটা হবে অ্যাট। ঠিক আছে, লাফের পরে যে প্রিপোজিশনটা হবে, প্রিপোজিশনটা হচ্ছে কি হবে, অ্যাট হবে। তাহলে হার ফ্রেন্ডস, সি ওয়াজ এম্বারেসড কেন রয়েছে, যে হার ফ্রেন্ডস ওয়্যার লাফিং অ্যাট হার, লাফিং অ্যাট হার, নট লাফিং আপন হার, লাফিং টু হার। লাফিং টু তো কখনোই হবে না, লাফিং আপনও হবে না, তাহলে কি হবে, লাফিং অ্যাট। মনে রাখবে লাফের সঙ্গে যে প্রিপোজিশনটা বসে সেই প্রিপোজিশনটা হচ্ছে অ্যাট। ঠিক আছে, লাফিং অ্যাট হার, বুঝতে পেরেছো? ঠিক আছে, বুঝতে পেরে গেছে সবার? চলো নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, সবাই আনসার করো। দেখো সিলেক্ট দ্য অপশন দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট। ঠিক আছে, অপশনটাকে সিলেক্ট করতে হবে যে আন্ডারলাইন পার্টটাকে রিমুভ করবে। উই উইল গো টু স্পেন দিস সামার, উই উইল গো টু স্পেন দিস সামার। ঠিক আছে, তাহলে উইল উই, তাহলে কি হবে, শুড উই হবে,
ওন্ট উই হবে, ক্যানট উই হবে, ডোন্ট উই হবে? করো, নিজের আনসার করো আগে। আচ্ছা, দুই বলছো, দুই বলছো, দুই বলছো, সুরেন্দ্রনাথ হেমব্রম বলছো দুই। আচ্ছা ঠিক আছে, ওকে। দেখো, উই উইল গো টু স্পেন দিস সামার। হুম, সবসময় মনে রাখবে, একটা জিনিস মাথায় রাখবে, এটা যারা যারা না তারা তারা শিখে না। প্রথম কথা কি রয়েছে, উই উইল, তার মানে কি হয়েছে, উই এর পরে কি বসছে, উইল বসছে বাবু। তার মানে কি রয়েছে, এটা কিসে রয়েছে, এটা তোমার হচ্ছে পজিটিভ সেন্সে রয়েছে। একটা পজিটিভ সেন্স থেকে তারপরে যখন আমরা কোনো সেন্টেন্সকে অ্যাডজয়েন করছি, তাহলে সেই সেন্টেন্সটা কি হবে, সেই সেন্টেন্সটা তোমার নেগেটিভ সেন্সে হবে। এটা তো পজিটিভ সেন্সে আছে, তাহলে পজিটিভ সেন্স থেকে যখন একটা সেন্টেন্সকে আমরা অ্যাডজয়েন করছি, তাহলে সেটা কি হবে, নেগেটিভ সেন্সে। তাহলে উই উইল গো টু স্পেন দিস সামার, উইল উই না, এটা কি হবে, ওন্ট উই, ওন্ট উই। ঠিক আছে, তারপরে কি হয়েছে, ওন নট, ওন নট উই। দেখো তার মধ্যে কি হবে, ডোন্ট উইটা তো কখনোই হবে না। তোমরা যদি অপশনটাকে এলিমিনেট করো, শুড উইটা কখনোই হবে না, ঠিক আছে, ক্যানট উইটা কখনোই হবে না। তাহলে কি হতে পারে, ওন্ট উই, তাহলে উই উইল গো টু দ্য, কারণ এখানে কি রয়েছে, উইল রয়েছে। যদি এখানে উইলটা না থাকে, অন্য কিছু থাকতো, তাহলে কিন্তু ক্যানট উইটা হতে পারে। বাট এখানে যেহেতু উইল আছে, তাহলে আমাকে সেই অনুযায়ী বসাতে হবে। তাহলে এখান থেকে কি হবে, ও নট উইল। ঠিক আছে, বুঝতে পেরেছো ফান্ডাগুলো, বুঝতে পারছো সবাই, ফান্ডাগুলো সবাই বুঝতে পারছো, জিনিসগুলো যেগুলো বোঝাচ্ছে সেগুলো বুঝতে পারছো তো সবাই? ইয়েস স্যার, সৌমেন কুমার ভুনিয়া বলছো ইয়েস। আচ্ছা, সবগুলো খান বলছো ইয়েস। আচ্ছা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, মিষ্টি সিংহ বলছে ঠিক আছে ইয়েস। ওকে, চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে আসছে, নেক্সট কোশ্চেন তোমাদের সামনে আসছে। দেখো, ড্যাশ ওয়াজ ওয়েল অর্গানাইজড, এটা আশা করি সবাই পারবে। করো, করে ফেলো তো, চটপট আনসার করে ফেলো তো, চটপট আনসার করে ফেলো। এভরিথিং, এনিথিং, নান, এভরিওয়ান, কোনটা হবে? ড্যাশ ওয়াজ ওয়েল অর্গানাইজড, কোনটা হবে? এভরিথিং, এনিথিং, নান, এভরিওয়ান, কোনটা হবে? আচ্ছা, দেখো, প্রথম কথা, প্রথম কথা, অনেকে আনসার ঠিক করছো, আর কিছু কিছু জিনিসের ভুল আসছে। অনেকে কি করছো, নাম্বার টুটা করছো, নাম্বার টুটা হচ্ছে কি, এনিথিং। ঠিক আছে, নাম্বার টুটা হচ্ছে এনিথিং। দেখো, এনিথিং ওয়াজ ওয়েল অর্গানাইজড, এনিথিং ওয়াজ ওয়েল অর্গানাইজড, এইটা কি আমরা বলি, এটাকে যদি সেন্টেন্সের মানেটা করো, ওয়াজ ওয়েল অর্গানাইজড মানে সবকিছুকে একদম খুব সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখা রয়েছে, সব কিছুকে খুব সুন্দরভাবে অর্গানাইজ করে দেখা হয়েছে। আমরা যদি যখন আমরা বলি, তখন আমরা কি বলি, যে এভরিথিং, এভরিথিং ইজ ফাইন, এই কথাটা বলি না, এভরিথিং ইজ ফাইন। আমরা কি কখনো বলি এনিথিং ইজ ফাইন বা নাথিং ইজ ফাইন, এটা কি কখনো বলি না? তাহলে আমাদের কি করতে হবে, যে এভরিথিং, এটার অ্যান্সারটা কি হবে, এভরিথিং। হ্যাঁ, এভরিথিং, এভরিথিং ওয়াজ ওয়েল অর্গানাইজড। ওকে, চলো নেক্সট কোশ্চেন, এভরিথিং ওয়াজ ওয়েল অর্গানাইজড। আচ্ছা, এবারে দেখো কি আছে, এখানে রয়েছে, তোমাকে সিনোনিম খুঁজে বার করতে হবে। বলো, the symptoms of the disease have been continued to perplex her doctors. perplex, পারপ্লেক্স ওয়ার্ডটা কি রয়েছে, পারপ্লেক্স, এই পারপ্লেক্স ওয়ার্ডটার তোমাকে সিনোনিম খুঁজে বার করতে হবে।
কমপ্লেক্স হবে, ডিসিভ হবে, বিওয়াইল্ডার হবে না সারপ্রাইজ হবে? ঠিক আছে, আনসার করো। কমপ্লেক্স হবে, ডিসিভ হবে, বিওয়াইল্ডার হবে না সারপ্রাইজ হবে? কি হবে? বলো, আনসার করো। আনসার করো সবাই। 3 3 বলছে অনেকে। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। বাকিরা একটু আনসার করো। বাকিদের কি খবর? বাকিরা আনসার করো। বাকিরা একটু আনসার করো। 4। ওকে, 4। আচ্ছা, ঠিক আছে, দেখা যাক। দেখো কি আছে, পারপ্লেক্স। ঠিক আছে, পারপ্লেক্স। পারপ্লেক্স কথাটা মানে হচ্ছে কি, যে হত বুদ্ধি হয়ে যাওয়া। ঠিক আছে, পারপ্লেক্স কথাটা মানে কি হচ্ছে, হত বুদ্ধি হয়ে যাওয়া। হতবুদ্ধি মানে কি রয়েছে, পারপ্লেক্স কথাটা মানে কি রয়েছে, কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়া। কিং কর্তব্য বিমূঢ় মানে কি, তুমি বুঝতে পারছো না যে তুমি কি করবে। তুমি কি করবে সেটা বুঝতে পারছো না, তুমি ভাবছো একবার এটা করবে। মানে ধরো তোমার মানুষের কি হয়, বিপদের সময় কি হয়, বিপদের সময় কারোর মাথা ঠিক থাকে না। বিপদের সময় সত্যিকারে কারো মাথা ঠিক থাকে না। বিপদের সময় তখন সে ভাবতে পারে না যে সে কোনটা করবে, এটা করবে না ওটা করবে না সেটা করবে, সে বুঝতে পারে না। তাহলে কি এখান থেকে কি হয়ে যাবে, এখান থেকে তোমার যেটা হবে সেটা হচ্ছে বি ওয়াইল্ডার হবে। বি ওয়াইল্ডার, এই বি ওয়াইল্ডারের সঙ্গে কি কি সিনোনিম হতে পারে? বি ওয়াইল্ডারের সাথে সিনোনিম হচ্ছে কি, ডাম ফাউন্ডেড হতে পারে। ঠিক আছে, কি হতে পারে? ডাম ফাউন্ডেড। হ্যাঁ, ডাম ফাউন্ডেড। ডাম ফাউন্ডেড কথাটা মানে কি রয়েছে, হতবুদ্ধি হয়ে যাওয়া। বা আর একটা কি হতে পারে, কনফিউজড হতে পারে। কনফিউজ হতে পারে, কনফিউজ হতে পারে, ডাম ফাউন্ডেড হতে পারে, মানে কি রয়েছে, হতবুদ্ধি হয়ে যাওয়া। ঠিক আছে, তো এইটা যেটা রয়েছে পারপ্লেক্স। পারপ্লেক্স মানে কি রয়েছে, যে সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে, সে এখন কিন্তু বুঝতে পারছে না যে সে কোনটা করবে। তাহলে পারপ্লেক্সের সাথে যেটা হবে সেটা কি হবে, বি ওয়াইল্ডার হবে। ঠিক আছে, কমপ্লেক্স কথাটা মানে কি রয়েছে, জটিল রয়েছে। ঠিক আছে, ডিসিভ মানে কি রয়েছে, ডিসিভ মানে হচ্ছে কি, কাউকে প্রতারণা করা। ঠিক আছে, ডিসিভ কথার মানে হচ্ছে প্রতারণা করা। ডিসিভ মানে প্রতারণা করা। আর সারপ্রাইজ মানে তো তোমরা সবাই জানো, সারপ্রাইজ মানে অবাক হয়। আর ডিসিভ মানে কি, কাউকে হচ্ছে প্রতারণা করা। ঠিক আছে, কাউকে ঠকানো বা প্রতারণা করা, সেটা হচ্ছে তোমার কি হবে, ডিসিভ হবে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লাস কিরম লাগছে, ইংলিশ ক্লাস কিরম লাগছে সবার? কিরম লাগছে সবার, বলো একটুখানি। ওকে, অনুশ্রী ধর বলছো ইয়ে দারুণ। বাকিদের কিরকম লাগছে? ওকে, হ্যালো, হ্যালো স্যার। আচ্ছা, নবনীতা দুয়ারি বলছো দারুণ ক্লাস স্যার। আচ্ছা, খুব ভালো। নার্গিস খাতুন বলছো ঠিক আছে, ভালো। ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন ধরা যাক। দেখো এখান থেকে তোমাদের কি রয়েছে, সিলেক্ট দ্য অপশন হুইচ ওয়ার্ড সাবস্টিটিউট ফর দ্য গিভেন গিভেন ওয়ার্ড। দেখো প্রথম কথা, এখানে একটা ট্রেন দিয়েছে। যেমন ধরো ট্রেনটার নাম কি, ট্রেনটা হচ্ছে প্রথম কথা কি রয়েছে, ট্রেনটা শুরু হচ্ছে কাইন্ড। তারপরে যে ট্রেনটা দিয়েছে সেই ট্রেনটা কি রয়েছে, জেনারাস। ঠিক আছে, তারপরে যে ট্রেনটা কি দিয়েছে, ট্রেনটা হচ্ছে তোমার ফরগিভিং। ঠিক আছে, তাহলে একটা রয়েছে কাইন্ড, রয়েছে জেনারাস, রয়েছে ফরগিভিং। কাইন্ড মানে হচ্ছে কি, তোমরা কি জানো, কাইন্ড মানে দয়ালু। জেনারাস মানে কি, জেনারাস মানে হচ্ছে উদার চেতা। উদার চেতা মানে কি, মানে যার মনটা খুব উদার, মানে যে সবকিছুকে ডোনেট করতে, সবকিছু সবার মধ্যে বিলিয়ে দিতে সেটাকে খুব ভালো লাগে। ঠিক আছে, তারপর হচ্ছে ফরগিভিং। ফরগিভিং মানে কি রয়েছে, যে ক্ষমাশীল,
মানে অন্যজনকে ক্ষমা করে দেয়, মানে কোনো একটা কেউ হয়তো কোনো অপরাধ করলো বা কিছু একটা করলো, সে কিন্তু সেই জিনিসটাকে সে মাফ করে দেয়, ফরগিভিং রয়েছে। এর সঙ্গে তোমার কোনটা হবে, মানে কাইন্ড, জেনারাস, ফরগিভিং, তার সাথে তোমাকে একটা মানে একটা এরকম সিনোনিম খুঁজে বার করতে, মানে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন খুঁজে বার করতে হবে যেটা কাইন্ড, জেনারাস, ফরগিভিং এর সাথে ম্যাচ করে। একটা হচ্ছে তোমার ম্যাগনিফিসেন্ট, একটা কি রয়েছে গ্র্যান্ডলুকিউন্ট, একটা পোটেনিয়াস, আর একটা হচ্ছে ম্যাগনিমিয়াস। বলো কোনটা হবে, আনসার করো, আনসার করো। তারপর প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে আমি কিন্তু ডিসকাস করব, প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে ডিসকাস করব, ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে ডিসকাস করব, সবাই সাথে থাকো। প্রত্যেকটা ওয়ার্ডকে নিয়ে এখানে ডিসকাস করব, প্রত্যেকটা যেগুলো আছে যে সব কটা জিনিসকে নিয়ে আজকে আমি ডিসকাস করব। দেখি কিরম অপশন আনসার আসছে, আনসার কিরম আসছে কি? ওকে, আচ্ছা 4 বলছো, রাজস্মিতা বলছো 4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখো দেখে নাও, অনেকের অপশন আসছে না, আমি একটুখানি বলেই দিই। দেখো, প্রথম কথা হচ্ছে ম্যাগনিফিসেন্ট। হ্যাঁ, কি আছে? ম্যাগনিফিসেন্ট, ঠিক আছে, ম্যাগনিফিসেন্ট। ম্যাগনিফিসেন্ট মানে কি রয়েছে, যে বলে না ম্যাগনিফিসেন্ট চেঞ্জ, ম্যাগনিফিসেন্ট মানে কি রয়েছে ড্রাস্টিক চেঞ্জ। ধরো আজকে একটা কথা বললো, ম্যাগনিফিসেন্ট মানে কি রয়েছে একটা চমৎকার বা একটা ড্রাস্টিক বা একটা চমৎকার কোনো একটা জিনিস হয়ে যাওয়া, সেটাকে বলে না যে একটা ইমপ্রেসিভ বা খুব বিউটিফুল কোনো জিনিস। ধরো একটা কেউ একটা কোনো লেডি কোনো একটা ড্রেস পরে রয়েছে, ইট ইজ লুকিং সো ম্যাগনিফিসেন্ট, বা এই তাকে কিন্তু খুব ম্যাগনিফিসেন্ট দেখতে লাগে, মানে তাকে খুব চমৎকার দেখতে লাগছে। সেই যে সেই সুন্দর পোশাকটা পরেছে তাকে খুব সুন্দর দেখতে লাগছে, খুব চমৎকার দেখতে লাগছে। সবার মধ্যে কিন্তু তার দিকে আগে চোখটা পড়বে, সবার মধ্যে যদি সে থাকে তার দিকে আগে চোখটা পড়বে, কারণ সে খুব ম্যাগনিফিসেন্ট একটা জিনিস রয়েছে, খুব সুন্দর একটা জিনিস রয়েছে, যেটা খুব সুন্দর দেখতে লাগছে তাকে, ঠিক আছে? আচ্ছা, গ্র্যান্ডলোকিউয়েন্ট, দেখো ওয়ার্ডটা ভালো করে পড়ো, কি আছে? GRAND, গ্র্যান্ড, গ্র্যান্ড ইলো, গ্র্যান্ড ইলোকিউয়েন্ট, গ্র্যান্ড ইলোকিউয়েন্ট। এই ওয়ার্ডটা সবার কাছে নতুন থাকতে পারে, এই ওয়ার্ডটা সবার কাছে নতুন থাকতে পারে। আমি ওয়ার্ডটা ভালো করে তোমাদেরকে বোঝাচ্ছি। এই ওয়ার্ডটা আমি লিখছি, দেখো GRANDILOQUENT, গ্র্যান্ডলোকিউয়েন্ট। গ্র্যান্ডলোকিউয়েন্টটা একটুখানি সবার কাছে নতুন থাকতে পারে, আমি বলে দিচ্ছি। গ্র্যান্ডলোকিউয়েন্ট মানে সেই তাকে বোঝানো হচ্ছে যে খুব ফ্যান্সি কথা বলে। দেখবে এক একজন আছে না, অনেকেই দেখবে পড়াতে পড়াতে বেশ হাসায়, ঠিক আছে, বা এরকম বেশ মানে অনেক সময় তারা হয়তো কোনো জিনিসকে বোঝাচ্ছে, বোঝাতে বোঝাতে কোনো চমৎকার কোনো জিনিসকে বুঝিয়ে দিচ্ছে, সেখানে লোকে সবাই হাসছে, আবার একটু মজা করছে, একটু আনন্দ করছে, আবার তার সাথে কাজ করছে। এইরকম অনেকে, মানে তাদের কথাবার্তার মধ্যে বেশ একটা চমকপ্রদ ভাব রয়েছে, বেশ একটা কি বলবো, মানে সবাইকে আকৃষ্ট করবার মতো ক্ষমতা রয়েছে। দেখবে অনেকে যারা সেলসম্যান গুলো থাকে, তাদের কথাবার্তার মধ্যে এমন ধাঁচ থাকে, তারা কিন্তু এমনি মানুষ সেখানে আকৃষ্ট হয়ে যায়। মানে তোমার গিফট অফ দ্য গ্যাপ খুব ভালো রয়েছে, তোমার খুব সুন্দর একটা কথা বলার ক্ষমতা রয়েছে, তোমার কথা বলায় সবাই ইমপ্রেসড হয়ে যায়, ঠিক আছে? তো সেইটা হয়ে গেল কি গ্র্যান্ড লিওকুয়েন্ট, মানে তুমি খুব হচ্ছে খুব মানে কি বলবো চাটুকদার আর কি, সেটা হলো গ্র্যান্ড লিওকুয়েন্ট। আচ্ছা, পোটিনিয়াস, POTENTOUS, পোটেন্টাস। পোটেন্টাস মানে যার মধ্যে তোমার শক্তিশালী পোটেনশিয়ালিটি রয়েছে, কোনো কিছু করার মতো সামর্থ্য রয়েছে, কোনো কিছু করতে তুমি কোনোদিনও ভয় পাও না, তোমার করার মধ্যে বেশ সামর্থ্য রয়েছে, সেটা হচ্ছে পোটেন্টাস। আর যেটা আমি তোমাদেরকে বলছিলাম কাইন্ড, জেনারাস এবং ফরগিভিং, খুব দয়ালু, খুব উদারচেতা এবং যে ক্ষমাশীল, এরকম যে ব্যক্তি যেগুলো রয়েছে, যারা সাধু সন্ন্যাসীর মতো ব্যক্তি হয়, তাদেরকে বলা হয় ম্যাগনেমিয়াস, ম্যাগনেমিয়াস, ঠিক আছে? ম্যাগনেমিয়াস, ম্যাগনেমিয়াস কথাটা মানে হচ্ছে উদার চেতা, মানে যে খুব দয়ালু হয়, যার মধ্যে খুব উদার চেতা রয়েছে, সবাইকে ভালোবাসে, কাউকে কোনোভাবে মানে ঘৃণা করে না, প্লাস হচ্ছে ফরগিভিং নেচার, মানে যে খুব ক্ষমাশীল রয়েছে, ঠিক আছে, সে অন্য কাউকে কি হচ্ছে চট করে ক্ষমা করে দেয় কোনো জিনিসকে রয়েছে, তাহলে তার সাথে কি হবে? ম্যাগনেমিয়াস, ঠিক আছে? বুঝতে পারা গেছে? বুঝতে পারা গেছে গাইস?
ওকে, আচ্ছা, তো এই ছিল আজকে সেশন। কিরাম লেগেছে বলো আগে সবাই, কিরাম লেগেছে? আগে সবাই বলো কিরাম লেগেছে। খুব সুন্দর। ওকে, ওকে, ভালো স্যার, ভালো, দারুণ, একেবারে থ্যাংক ইউ। শ্রীমন্ত মাইতি থ্যাংক ইউ। আচ্ছা, সৌমেন কৌর, মিস্টার সুরেন্দ্রনাথ হেমল বলছে অসাধারণ একটা ক্লাস। বিদিশা পাল, থ্যাংক ইউ বিদিশা, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এবারে তোমরা সবাই একটুখানি থাকো, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ, সবাই সবাই একটুখানি থাকো। এবারে আজকে স্যার একটুখানি তোমাদেরকে প্রথমেই একটুখানি বলেছিল, ঠিক আছে? তো একটা হচ্ছে অফারের কথা হচ্ছে তোমাদেরকে, একটা অফারের কথা হচ্ছে তোমাদেরকে বলেছে। তো সেই ব্যাপারে কথা বলার জন্য আমি একটুখানি স্যারকে ডেকে নিচ্ছি, ঠিক আছে? তো একটুখানি সবাই লাইনে থাকো। হুম, তো আজকে খুব সুন্দর তোমাদের সামনে অফারগুলো বলা হবে, যেটাতে তোমরা খুব বেনিফিটেড হবে এবং তোমাদের প্রিপারেশনটাকে আরো বেশি তোমরা স্ট্রঙ্গার করতে পারবে। তো সেই ব্যাপারে কথা বলার জন্য একটু স্যারকে ডেকে নিচ্ছি।